নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি। আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোট ছোট ভাই বোন এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত। যিনারা প্রতিদিনের শ্রোতা বন্ধু তাঁদের উদ্দেশ্যে তো অবশ্যই, আর যিনারা আজ নতুন আমার চ্যানেল ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্যেও থাকলো অসংখ্য ধন্যবাদ। যিনারা নতুন আমার চ্যানেল ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্যে বলবো, যদি আজকের গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন। তাহলে আমি যখনই যেই রূপ গল্প নিয়ে উপস্থিত হব সেগুলো আপনাদের ফোনে নোটিফিকেশান আকারে চলে যাবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে আমরা যে গল্পটা পড়তে চলেছি, গল্পটার নাম হলো ম্যাকনিল সাহেবের ঘোড়া। লিখেছেন সন্তোষ চট্টোপাধ্যায়। ডাকের গণ্ডগোলে বেশ কিছুদিন পরেই চিঠিটা হাতে এলো আমার। চিঠি লিখেছে সজল বিহারের মুঙ্গের থেকে। ওদের ওখানে কয়েকটা দিন কাটিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছে আমাদের মানে আমাকে আর রূপককে। সজলের চিঠি শেষ অংশটা পড়ার পরেই আসল কথাটা বুঝতে পারলাম। ও রূপককে তার মনের মতো একটা জিনিস দেখাতে চায়। রূপক আমাদের দুজনের দারুণ বন্ধু। সজল দূরে চলে যাওয়ার পর আমার সঙ্গেই সময় কাটে রূপকের। যেমন ডানপিটে তেমনই দুর্জয় সাহসী রূপক। ভয় কাকে বলে ও বোধহয় জানেই না, আর তাই মাঝে মাঝে বেশ একটু ঝামেলাতেও জড়িয়ে পড়ে। রূপকের অদ্ভুত এক নেশা আছে, তা হলো পোড়ো বাড়ি বা ভুতুড়ে বাড়ি বলতে যা বোঝায় সেই সব দেখে বেড়ানো। সন্ধান পেলেই হলো রূপক ঠিক সেখানে হাজির হবে। ভূতটুত ও গ্রাহ্যের মধ্যেই আনতে চায় না। কতদিন যে ও এই ধরনের বাড়িতে রাত কাটিয়ে এসেছে হিসেব করে বলা শক্ত। তবে ভূত কোনোদিনই ওর সামনে আসেনি। সজল রূপকের এই নেশার কথা ভালোভাবে জানে, তাই তো চিঠিতে একটা মোক্ষম টোপ ফেলেছে। লিখেছে ওদের শহর থেকে কয়েক মাইল দূরে এমন একটা পোড়ো বাড়ি আর ধ্বংসস্তূপ আছে যা দেখলে রূপক আশ্চর্য তো হবেই, এমনকি এদিকটা নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করারও সুযোগ পাবে। রূপকের আগ্রহ জাগিয়ে তোলার পক্ষে এতটুকুই যথেষ্ট। চিঠিখানা পাওয়ার পরই রূপকের কাছে ছুটলাম। বাড়িতেই ছিল। দেখলাম সজলের চিঠিটা পড়তে পড়তে উত্তেজনায় ওর চোখ দুটো চকচক করে উঠল। আমাকে বলল, দারুণ হবে, তুই আজই লিখে দে, আমরা সামনের হপ্তায় রওনা হব। সেই মতোই চিঠি লিখে দিলাম সজলকে, আর একটা টেলিগ্রামও করে জানিয়ে দিলাম কবে আমরা পৌঁছচ্ছি। স্টেশনে ট্রেন থামা পর্যন্ত যেন রূপক অপেক্ষা করতে পারছিল না। উন্মুখ হয়ে তাকিয়েছিল প্ল্যাটফর্মের দিকে, কতক্ষণে সজলের দেখা পাবে। দেখা পেতে অবশ্য দেরি হলো না। সুটকেস হাতে নিয়ে ট্রেন থেকে নামতেই প্রায় ছুটে এসে আমাদের জড়িয়ে ধরল সজল। উফ, কতদিন পরে দেখা হলো, কত বদলে গেছিস তোরা, উচ্ছ্বাসিত হয়ে বলল সজল। শেষ পর্যন্ত যে আসতে পারবি তা ভাবতেই পারিনি। যা লোভ দেখিয়েছিস রূপককে, ও না এসে পারে? আমি হেসে বললাম। রূপকের দেরি সইছিল না।
সরাসরি জিজ্ঞেস করে বসলো, জায়গাটা কত দূরে রে সজল? আরে দাঁড়া, আগে কদিন জমিয়ে আড্ডা দিই, তারপর তো ওসব দেখাবো। সজল হাঁটতে হাঁটতে বলল। স্টেশনের বাইরে এসে সাইকেল রিক্সা নিয়ে রওনা হলাম আমরা। বেশ বড় শহর মুঙ্গের, আগে অনেক দিন আসিনি, তাই আগে কোনোদিনই আসিনি, তাই ভালো লাগলো। সজলদের বাড়ি শহরের প্রায় মাঝখানে, বেশ বড় বাড়ি, সুন্দর পথঘাট। সজলের বাবা বড় সরকারি চাকরি করেন, তাই আরাম বিলাসের অভাব নেই। তিনি শহরের সরকারি হাসপাতালের প্রধান। বাড়ির সকলেই আমাদের দেখে খুব খুশি হলেন। রূপকের ডান পিঠের স্বভাব চরিত্রের কথা সবাই জানেন, তাই নিয়ে সজলের বাবা খুনসুটি ঠাট্টা তামাশা করেন। দুপুরে খাওয়া দাওয়ার পর আর তর সইল না রূপকের। সজলকে তাড়া লাগালো পোড়ো বাড়ির সম্বন্ধে যাবতীয় তথ্য তাকে জানাতে। বাধ্য হয়ে সজল বলতে শুরু করল, জায়গাটা এখান থেকে মাইল 10 দূরে, আগাছার জঙ্গলে ভরা। শোনা যায় বহু বছর আগে নীলকর সাহেবদের কুঠি ছিল। এই নীলকর সাহেবরা ছিল প্রচণ্ড অত্যাচারী, বহু মানুষকে তারা মেরেছিল। তবে সবার মধ্যে ম্যাকনিল ছিল বড় সাংঘাতিক প্রকৃতির, যেমন নিষ্ঠুর তেমনি অত্যাচারী। লোকটার নেশা ছিল ঘোড়ায় চড়া। একটা সুন্দর ঘোড়ার পিঠে চাবুক হাতে তাকে সব সময় দেখা যেত। ঘোড়ায় চড়া সাহেবকে দেখলেই বুক কেঁপে উঠত সকলের। পুরো বাড়িটা ছিল ওই সাহেবেরই বাংলো। তাহলে কালই যাওয়া যাক সেখানে, উৎসাহ নিয়ে বলল রূপক। আপত্তি নেই, তবে দিনের বেলায় যেতে হবে, আর ফিরে আসতে হবে অন্ধকার নেমে আসার আগেই। সজল একটু গম্ভীর হয়েই বলল, পোড়ো বাড়ি দিনের আলোয় দেখার কোনো মানেই হয় না। রূপক জোরে মাথা নাড়ল। আমরা একটা রাত ওখানে কাটাবো, তবে তো অ্যাডভেঞ্চারটা জমবে। না, সজল দৃঢ়স্বরে বলল, বাবা কিছুতেই রাজি হবেন না। আমি তোদের নিয়ে যেতে পারি, এক শর্তে, দিনের বেলাতেই যেতে হবে। সজলের সঙ্গে রূপকের বেশ তর্ক লেগে গেল এবার। সজলও যাবে না, রূপকও ছাড়বে না। শেষে রূপক জানতে চাইল, তুই রাজি হচ্ছিস না কেন বলতো? কিছু ভুতুড়ে ব্যাপার ট্যাপার আছে নাকি? সজল বলল, গোলমেলে কিছু একটা যে আছে সেটা ঠিক। এর আগে 2-1 জন গিয়ে পালিয়ে এসেছিল। কিরকম গোলমাল? রূপক প্রশ্ন করল। রাতের অন্ধকারে ঘোড়ার পিঠে নাকি ম্যাকনিল সাহেবকে চাবুক হাতে দেখা যায় সেখানে। হো হো করে হেসে উঠল রূপক। তাহলে তো যেতেই হবে, ম্যাকনিল সাহেবের সঙ্গে একবার মোলাকাত করতেই হবে। না, এ অসম্ভব। তুই একটা ভিতুর ডিম। ঠিক আছে, দিনের বেলাতেই তাহলে যাওয়া যাবে, আর কালই, বলল রূপক। সজলের বাবার অনুমতি পেতে দেরি হলো না। আমরা পরের দিন একটা সাইকেল রিকশায় রওনা হলাম। শহরের সীমানা ছেড়ে বেশ ঘন ঝোপঝাড় আর জঙ্গলে ঘেরা এক স্থানে পৌঁছলাম 3 জন। রিকশাওয়ালাকে বসিয়ে রেখে আমরা এগোলাম। একটু পরেই চোখে পড়ল অনেকগুলো বাড়ির ধ্বংসস্তূপের মাঝে মস্ত একখানা পোড়ো বাড়ি। সারা বাড়িটায় বুনো গাছের ঘেরাটোপ। বাড়িটায় ঢুকতেই এক ঝাঁক চামচিকে আর বাদুড় উড়ে পালালো। কেমন যেন গা শিরশির করে উঠল আমার। বাড়িটায়
বেশ কয়েকখানা ঘর, বিশাল তাদের উচ্চতা। কেমন একটা পচা গন্ধ ভেসে আসছে চারিদিক থেকে। নানা ভাঙাচোরা আসবাবপত্রের ছড়াছড়ি ঘরগুলোয়। একটা ঘরে ঢুকেই থমকে দাঁড়ালাম তিনজনে। সামনেই দেওয়ালে টাঙানো ধুলোমাখা বিরাট একটা অয়েল পেন্টিং। ঘোড়ার পিঠে উদ্ধত ভঙ্গিতে বসে আছেন একজন সাহেব, হাতে চাবুক। এই সেই ম্যাকনিল সাহেব আর তার ঘোড়া। ফিসফিস করে বলল সজল। লোকটা যে নিষ্ঠুর ছিল ওর চোখ দেখলেই বোঝা যায়। রূপক বলল। ঘোড়াটাও বেশ জাঁদরেল। সারা বাড়িটা বেশ আগ্রহ নিয়ে খুঁটিয়ে দেখল রূপক। ওর কৌতূহল যে ভালো রকম জেগে উঠেছে তা টের পাচ্ছিলাম। বেলা বেড়ে উঠছিল, তাই তাড়া লাগালো সজল। এবার যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। চল রূপক। বেশ, চল তাহলে ফেরা যাক, রূপক বলল। আমি একটু অবাক না হয়ে পারলাম না। এত সহজে ফিরে যেতে রাজি হলো রূপক। ও যে কেন এত তাড়াতাড়ি ফিরে আসতে রাজি হলো তখন না বুঝলেও পরে তা বুঝতে দেরি হলো না। পরের দিনই রূপক চুপি চুপি আমাকে বলল, সন্তু, আজ রাত্রিরে আমরা দুইজন ওই পোড়ো বাড়িতে যাব। কিন্তু খবরদার, সজল বা এ বাড়ির অন্য কেউ কথাটা যেন জানতে না পারে। ব্যাপারটা আমার মোটেই ভালো লাগলো না। তাই বললাম, কাজটা খুব খারাপ হবে রূপক। সজলের বাবা অসন্তুষ্ট হবেন। এরকম করা একদম ঠিক হবে না। কিন্তু রূপককে বাধা দিলেও যে লাভ হবে না তাও জানতাম। ও আমাকে জানিয়ে রাখলো রাত 10টায় সবাই শুয়ে পড়লে আমরা চুপি চুপি বেরিয়ে পড়ব। ও একটা রিকশাওয়ালার সঙ্গে ব্যবস্থা করে রেখেছে। সে আমাদের ধ্বংসস্তূপের কাছাকাছি পৌঁছে দিয়ে চলে আসবে। তবে অপেক্ষা করবে না কিছুতেই। বুঝতে পারলাম লোকটি ভয়ে কথা বলেছে। রাত তখন 10টা। সারা বাড়ি নিঝুম। আমাদের আলাদা ঘর, তাই বেরিয়ে পড়লেও কেউ জানতে পারল না। অন্ধকার রাস্তা দিয়ে প্রায় 1 ঘন্টার মধ্যেই আমরা আবার পৌঁছলাম সেই জঙ্গলের মতো জায়গাটায়। এবার সত্যি কেমন যেন ভয় ভয় করতে লাগলো আমার। চারপাশে অদ্ভুত একটা গা ছমছমে ভাব। অন্ধকারে ছায়ার মতো দাঁড়িয়ে ছোট বড় গাছ আর ঝোপঝাড়। দূরে কোথায় যেন ডেকে উঠল একটা শেয়াল। কানে এলো কোনো রাত জাগা পাখির কর্কশ ডাক। রূপক আর আমি হাত ধরাধরি করে এগিয়ে চলেছি। আমার কেন মনে হচ্ছিল আমরা একলা নই, কেউ একজন কাছাকাছি রয়েছে। আর ঠিক তখনই দেখতে পেলাম ভয়ঙ্কর একটা দৃশ্য। পোড়ো বাড়িটার ঠিক সামনে অন্ধকারের পটভূমিতে একটা ঘোড়া আর তার পিঠে একজন সওয়ার। কেমন একটা শীতল স্রোত আমার মেরুদণ্ড বেয়ে নেমে যেতেই অস্ফুট চিৎকার করে উঠলাম, রূপক! রূপকও দেখতে পেয়েছিল। ও আমার হাত ধরে টেনে এগিয়ে যেতে চাইতেই আমি প্রাণপণে বাধা দিলাম। ঠিক তখনই সেই ঘোড়া আর তার সওয়ার এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে। বেশ দ্রুত অথচ দুলকি চালে এগিয়ে আসছিল ঘোড়াটা। আকাশে শুক্লপক্ষের চাঁদ, তাই স্পষ্ট দেখা যায় এমন আলো আঁধারি।
ঘোড়াটা একেবারে কাছে এসে পড়ল ততক্ষণে। আমি চমকে উঠলাম। এ কি, ঠিক যেমন অয়েল পেন্টিংয়ে দেখেছি অবিকল সেই মূর্তি, ঘোড়া আর তার সওয়ার, সেই নীলকর ম্যাকনিল সাহেব। ঘোড়ার মুখ থেকে আগুন বেরিয়ে আসছে, ম্যাকনিল সাহেবের চোখেও প্রতিহিংসার আগুন। আমার কানে আসছে ঘোড়ার খুরের শব্দ। খটাখট খটাখট শব্দটা ক্রমশ এগিয়ে আসছে। ম্যাকনিল সাহেবের হাতে নিষ্ঠুরতায় লক লক করছে চাবুক। আতঙ্কে আমি শিউরে উঠলাম। পাশের উপক দাঁড়িয়ে কাঠ হয়ে হঠাৎ দেখলাম তীরের মতো ও ছুটে চলেছে সামনে। শরীরের সমস্ত শক্তি একত্রিত করে চেঁচিয়ে উঠলাম, রূপক! তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান হলো, চারিদিক রোদ ঝলমল করছে। আমাকে ঘিরে মানুষের ছোটখাটো একটা জটলা। মুখের উপর ঝুঁকে রয়েছে সজল। ওকে দেখে কোনো ক্রমে বললাম, রূপক। রূপক হাসপাতালে, ওর জ্ঞান এখনো ফেরেনি। সজল গম্ভীর স্বরে উত্তর দিল, সকালে তোদের ঘরে না পেয়ে লোকজন নিয়ে এখানে এসে তোদের অজ্ঞান অবস্থায় পাই। রাত্রিরে এখানে এসে খুব অন্যায় করেছিস তোরা। আস্তে আস্তে উঠে বসে চারিদিকটা একবার তাকালাম। গত রাতে সেই ভয়ঙ্কর পারিপার্শ্বিকতার আর কোনো ছাপ নেই। কিন্তু হঠাৎ চোখে পড়ল মাটির বুকে, ধুলোর ওপর অসংখ্য ঘোড়ার খুরের ছাপ। তাহলে কি কাল যা দেখেছি সবটাই সত্যি?